গ্রামের গলির মধ্যে সকালের প্রথম আলোর রশ্মি ছড়িয়ে পড়ছিল। একদিকে ধুলো উঠতে থাকা রাস্তায় বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছিল, আর অন্যদিকে ক্ষেতের মধ্যে কৃষকরা হাল চালাচ্ছিল। এই গ্রামেরই এক প্রত্যন্ত প্রান্তে একটি পুরানো হাভেলির মতো বাড়ি ছিল, যাকে এখন এসপি সাহেবার সরকারি বাসভবন বলা হতো। এই বাসভবনটিই ছিল সেই জায়গা যেখানে ৬ মাস আগে একজন মহিলা অফিসারের নিয়োগ হয়েছিল। তার নাম ছিল সমীরা খান। বয়স মাত্র ৩০ বছর, কিন্তু তার কাজের দক্ষতা আর কঠোরতার জন্য পুরো জেলায় বিখ্যাত ছিলেন তিনি। সাধারণ ইউনিফর্মে বেরোতেন, সাধারণ মানুষের মাঝে বসে তাদের সমস্যা শুনতেন এবং সেখানেই তাৎক্ষণিক সমাধান করে দিতেন। কিন্তু এই গল্পের শুরু কোনো অপরাধ, অভিযান বা মামলা দিয়ে নয়, বরং একজন নিরীহ ১৪ বছরের ছেলের মাধ্যমে। সেই ছেলের নাম ছিল আদিত্য। আদিত্য ছিল একজন অনাথ বালক, যে গ্রামের স্কুলে ৮ম শ্রেণীতে পড়ত। তার মা বাবা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, আর সে তার বৃদ্ধ নানা নানির সঙ্গে কোনো রকমে জীবন কাটাচ্ছিল। নানা লাঠির সাহায্যে হাঁটতেন, আর নানির চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। আদিত্য স্কুলের পর খেতে মজুদরি করত, কখনো সবজির মুন্ডিতে বস্তা বহন করত, কখনো নর্দমা পরিষ্কার করে কিছু টাকা জোগাড় করত, যাতে ওষুধ, খাবার এবং তার বইয়ের খরচ চালাতে পারে। গ্রামের লোকজনের আদিত্যর প্রতি খুব সহানুভূতি ছিল, কিন্তু কেউ তার অবস্থা বদলাতে পারেনি। আদিত্যের স্বভাব ছিল শান্ত, কিন্তু কথায় তীক্ষ্ণ। তার কথায় এক অদ্ভুত প্রভাব ছিল। সম্ভবত এই কারণেই একদিন এসপি সাহেবা যখন স্কুল পরিদর্শনে এলেন, তখন সেই ছেলে প্রথমবার তার দৃষ্টি আকর্ষণ করল। সে অন্য বাচ্চাদের থেকে আলাদা দেখাচ্ছিল। তার পায়ে চপ্পল ছিল না, ইউনিফর্মও ঠিকঠাক ছিল না, কিন্তু তার চোখে ছিল এক ঝলক জলজলে উজ্জ্বলতা। ক্লাস টিচার জানালেন, ম্যাডাম, এই ছেলে পড়াশোনায় সবচেয়ে এগিয়ে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সমীরা খান আদিত্যের সঙ্গে কিছু প্রশ্ন করলেন, ইতিহাস, গণিত এবং বিজ্ঞানের। আদিত্য পূর্ণ আত্মবিশ্বাস ও নির্ভুলভাবে সব প্রশ্নের উত্তর দিল। সমীরা প্রথমবারের মতো কোনো গ্রামীণ বাচ্চার মধ্যে এমন গভীরতা, স্পষ্টতা এবং চিন্তার ঝলক দেখলেন। তিনি তার নাম মনে মনে গেঁথে নিলেন। পরের দিন তিনি তার স্টাফকে নির্দেশ দিলেন যে আদিত্যের স্কুল ফি, ইউনিফর্ম এবং বইয়ের দায়িত্ব পুলিশ বিভাগ নেবে। এই খবর গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। আদিত্য এখন স্কুলের নতুন পরিচয় পেয়েছিল, এসপি সাহেবার প্রিয় ছাত্র। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ হল না। আদিত্যের সঙ্গে নৈকট্য বাড়তে লাগল। কখনো সে এসপি হাউসে খাবার পৌঁছে দিতে আসত, কখনো বাগানের কাজে সাহায্য করত। ধীরে ধীরে সমীরা তার সংগ্রাম, সংবেদনশীলতা এবং নিষ্কুলুষ স্বভাবের সঙ্গে যুক্ত হতে লাগলেন। তিনি দেখলেন এই ১৪ বছরের ছেলের মধ্যে এমন এক জেদ এবং সাহস আছে যা বড় বড় অফিসারদের মধ্যেও নেই। সে তাকে ম্যাডাম বলত, কিন্তু তার চোখে একটি বিশ্বাস ছিল যে একটি ছেলের থেকেও বেশি কোনো গভীর সম্পর্কের ভিত্তি স্থাপন করছিল। একদিনের কথা, বৃষ্টির রাত ছিল। আদিত্য এসপি সাহেবার সরকারি বাসভবনে বসে চা পান করছিল। সমীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, আদিত্য, তুমি কি কখনো ভয় পাও না? এই দুনিয়া খুব স্বার্থপর। আদিত্য খুব সরলভাবে বলল, ভয় পায় না ম্যাডাম, কারণ আমি জানি আমার মতো কেউ নেই। আমি যা করতে চাই তা করতে পারি। সমীরা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরস্বরে বললেন, তুমি কি বুঝতে পারবে যে যা তোমার তা সবসময় তোমার কাছে থাকবে না? আদিত্য বুঝল না, কিন্তু তার চোখে একটি ঝলক দেখা গেল যা সম্ভবত ভবিষ্যতের রহস্যের দিকে ইঙ্গিত করছিল। আর তারপর এলো সেই দিন যখন একটি ঘটনা পুরো জেলাকে কাঁপিয়ে দিল। পাশের শহর থেকে কিছু অপরাধী গ্রামে ঢুকে পড়ল এবং রাতের অন্ধকারে ডাকাতির পরিকল্পনা করল। আদিত্যর নজর তাদের ওপর পড়ল। সে চুপিসারে গিয়ে এসপিকে খবর দিল। সমীরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে পুরো দলের সঙ্গে ঘেরাও করে অপরাধীদের ধরে ফেললেন। কিন্তু সেই অভিযানে একটি গুলি আদিত্যর পায়ে লাগল। এটাই ছিল প্রথমবার যখন সমীরার মুখ স্বাভাবিক ছিল না। তিনি আদিত্যকে কোলে তুলে নিজে হাসপাতালে পৌঁছে দিলেন এবং সারা রাত সেখানে বসে রইলেন। জেলার সবাই হতভাগ হয়ে গিয়েছিল। একজন অফিসার এতটা আন্তরিকতার সঙ্গে একজন সাধারণ ছেলের চিকিৎসা করাচ্ছেন, যেন তিনি তার নিজের কেউ। এই মোড়েই গুজবের জন্ম হল। লোকজন গল্প তৈরি করতে লাগল, এসপি সাহেবার সেই ছেলের প্রতি আকর্ষণ রয়েছে, কিছু তো ব্যাপার আছে, কেন এতটা মনোযোগ দিচ্ছেন? হাসপাতালের ছাদ থেকে ধীরে ধীরে পড়তে থাকা বৃষ্টির ফোঁটার শব্দের মাঝে এসপি সমীরা খান আদিত্যর মাথার কাছে বসেছিলেন। আদিত্যর চোখে ব্যান্ডেজ ছিল, সে অজ্ঞান ছিল, কিন্তু তার শ্বাস চলছিল। ডাক্তাররা জানালেন যে গুলিটি তার হাঁটুর কাছ দিয়ে ভেদ করে বেরিয়ে গেছে। জীবনের কোনো বিপদ নেই, তবে কয়েক মাস তার হাঁটতে অসুবিধা হবে। সমীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার চোখে ছিল অশ্রু, আর সেই অশ্রু কোনো এক মুহূর্তের নয়,
বহু বছরের বেদনা ও শূন্যতার ছায়া ছিল। সমীরার জীবনে কেউ ছিল না, না মা বাবা, না ভাই বোন, না কোনো বন্ধু। শৈশবে মা বাবার মৃত্যুর পর তিনি একটি অনাথ আশ্রমে বড় হয়েছিলেন। সেখান থেকে পড়াশোনা করেছেন, কঠোর পরিশ্রম করেছেন এবং আইপিএস হয়ে সমাজে নিজের জায়গা তৈরি করেছেন। কিন্তু মনের এক কোণে সেই একাকিত্ব আজও জীবিত ছিল। আদিত্যর নিষ্কলুষতা, সাহস এবং সত্যতা সেই শূন্যতা পূর্ণ করেছিল। তার প্রতিটি কথা সমীরার মনের গভীরে স্পর্শ করত, যেন ঈশ্বর তার একাকিত্বের প্রার্থনা শুনে আদিত্যকে পাঠিয়েছেন। যখন আদিত্যর জ্ঞান ফিরল, তখন প্রথম মুখটি যা সে দেখল তা ছিল সমীরার। সে হাসল। ভয় পাননি তো ম্যাডাম? সমীরা তার কপালে হাত বুলিয়ে বললেন, ভয় শুধু তোমার জন্য ছিল আদিত্য, অন্য কারো জন্য কখনো নয়। সেই কথা এমন একটি ভাব ছিল যা আদিত্য পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু কিছু একটা তার মনে গেঁথে গেল। সমীরা তার ব্যস্ত ডিউটির মধ্যেও আদিত্যর দেখার সময় কোনো কমতি রাখলেন না। পুলিশ লাইনের ডাক্তার হোক বা নার্স, সবাই অবাক হয়ে গিয়েছিল যে একজন উচ্চপদস্থ অফিসার এমনভাবে একটা ছোট ছেলের সেবায় নিয়োজিত। আদিত্যর পায়ে ব্যান্ডেজ ছিল, কিন্তু মন খুশি ছিল, কারণ প্রথমবারের মতো কেউ তাকে এতটা নিজের বলে মনে করেছিল। 2 মাস কেটে গেল। আদিত্যর পা এখন হাঁটার উপযোগী হয়ে উঠেছিল। স্কুলের শিক্ষকরা তাকে ফিরে আসতে বলছিলেন, কিন্তু আদিত্য এখন আর আগের মতো ছিল না। সে আরও গম্ভীর, আরও আত্মবিশ্বাসী এবং অনেক বেশি পরিপক্ক হয়ে গিয়েছিল। এখন সমীরা তাকে শুধু বইয়ের পড়া নয়, জীবন সম্পর্কেও কথা বলতেন। আইন, শৃঙ্খলা, সমাজ, নৈতিকতা এবং অধিকারের মতো বিষয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হতো। আদিত্য, যে কখনো বস্তা বহন করত, এখন সংবিধানের ধারাগুলো বুঝছিল। গ্রামবাসীদের দৃষ্টি এখন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছিল। চৌমাথায় আলোচনা শুরু হলো। দেখো, ওই ছেলেটাকে এসপি সাহেবা কতটা গুরুত্ব দিচ্ছেন। শুনেছি সে প্রতিদিন ওনার সঙ্গে বসে, ওখানেই খায়। ফিসফাস, গুজব, কিন্তু সমীরা এখন আর পাত্তা দিতেন না। তিনি জানতেন যে আদিত্য শুধু একটি ছেলে নয়, তার জীবনের অসম্পূর্ণ গল্পের সেই পাতা যা তিনি এখন নিজে লিখতে চান। একদিন তিনি আদিত্যকে জিজ্ঞাসা করলেন, যদি তোমাকে কখনো এমন একটি বড় সিদ্ধান্ত নিতে হয় যা পুরো দুনিয়াকে চমকে দেয়, তুমি কি পিছিয়ে যাবে? আদিত্য গম্ভীরভাবে বলল, যদি সেই সিদ্ধান্ত আমার মনের কথা হয়, তবে দুনিয়ার পরোয়া করব না। সমীরা গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক, এটাই তো ব্যাপার আদিত্য। তোমার এই চিন্তা আমাকে বারবার ভাবতে বাধ্য করে। প্রেস কনফারেন্স এবং ঘোষণা। কিছুদিন পর হঠাৎ পুরো গ্রামকে চুমকে দেওয়া একটি দৃশ্য দেখা গেল। এসপি হাউসে একটি প্রেস কনফারেন্স ডাকা হলো। সেখানে জেলার সাংবাদিক, পুলিশকর্মী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। মঞ্চে সমীরা খান দাঁড়িয়েছিলেন, আর তার পাশে ছিল আদিত্য। লোকজন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সমীরা মাইক হাতে নিয়ে বললেন, আজ আমি এমন একটি সিদ্ধান্ত আপনাদের সামনে রাখছি যা হয়তো আমাদের সমাজের নিয়ম কানুনকে চ্যালেঞ্জ করবে, কিন্তু আমি এটি একজন মহিলা, একজন মানুষ এবং একজন অফিসার হিসেবে পূর্ণ সততার সঙ্গে রাখছি। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সমীরা আরও বললেন, এই ছেলে আদিত্য আমার কাছে শুধু একজন ছাত্র নয়, তার চিন্তাভাবনা, তার সততা এবং তার আত্মার পবিত্রতা আমাকে এমন একটি অনুভূতি দিয়েছে যা আমি কখনো কারো মধ্যে দেখিনি। আমি জানি এই সিদ্ধান্ত অনেকের কাছে অস্বস্তিকর হতে পারে, কিন্তু আমি এর থেকে পিছিয়ে যাব না। তারপর তিনি ঘোষণা করলেন, আমি আদিত্যর সঙ্গে বিয়ে করব। সমাজ এটি বুঝুক বা না বুঝুক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হলে ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হলো। সাংবাদিকরা প্রশ্ন করতে শুরু করলেন, একজন নাবালকের সঙ্গে বিয়ে? আপনি একজন সরকারি পদে আছেন, কিভাবে এমন সিদ্ধান্ত নিতে পারেন? এটি কি আইনত অপরাধ নয়? সমীরা শান্ত থাকলেন। তিনি বললেন, আদিত্যর বয়স এখনও পূর্ণ হয়নি, তাই আমি আইনি প্রক্রিয়া মেনে চলব। আমি তার 18 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করব। আমি কোনো নাবালকের সঙ্গে বিয়ে করছি না, আমি আমার জীবন সঙ্গীকে গ্রহণ করছি। আর যখন সময় আসবে, আমরা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিয়ে করব। বিরোধ, তদন্ত এবং সমাজের প্রতিক্রিয়া। মিডিয়ায় হইচই পড়ে গেল। শিরোনাম হল, এসপি ঘোষণা করলেন নাবালকের সঙ্গে বিয়ের কথা। রাজ্য সরকার পর্যন্ত বিষয়টি পৌঁছল। ডিজিপি কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করল। কমিটি সমীরা এবং আদিত্যর সঙ্গে গোপনে জিজ্ঞাসাবাদ করল। প্রশ্ন করা হলো, আপনার উপর কোনো চাপ আছে? আপনি কি জানেন বিয়ে কি? আপনি কি এসপি ম্যাডামকে ভয় পান নাকি তাকে পছন্দ করেন? আদিত্য সরলতা এবং সততার সঙ্গে উত্তর দিল,
আমি তাকে ম্যাডামের চেয়ে বেশি একজন পথপ্রদর্শক এবং রক্ষক মনে করি। যদি তিনি আমাকে সঙ্গী মনে করেন তবে এটি আমার জন্য গর্বের বিষয়। কমিটির রিপোর্টে লেখা হল, সিদ্ধান্তটি সামাজিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত, কিন্তু এতে কোনো ধরনের জোরজবস্তি, মানসিক চাপ বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। এনজিও এবং পরিবর্তনের সূচনা। এরপর সমীরা আদিত্যর নামে একটি এনজিও রেজিস্টার করলেন, স্বয়ং নির্মাণ ট্রাস্ট। এর উদ্দেশ্য ছিল গ্রামীণ শিশুদের শিক্ষা, আইনি সচেতনতা এবং নেতৃত্বের প্রশিক্ষণ দেওয়া। মিডিয়া তাদের পরিবর্তনের উদাহরণ বলতে শুরু করল। আদিত্য এখন ইন্টারভিউ দিত, বলতো, লোকে বলে আমার বয়স ছোট, কিন্তু আমি বলি আমার ইচ্ছা বড়। বিয়ে এবং নতুন জীবন। সময় কেটে গেল। আদিত্য 18 বছর বয়সী হয়ে গেল। রাজ্য সরকার কঠোর শর্তে অনুমতি দিল যে বিয়ের পর সমীরা 1 বছর অ্যাডমিনিস্ট্রেটিভ পদে থাকতে পারবেন না। অবশেষে সেই দিন এলো। কোনো সানাই বাজল না, কোনো তামাঝাম ছিল না। শুধু একটি সরকারি ভবনের ছোট্ট ঘর, 2 জন সাক্ষী, 1 জন সাব রেজিস্ট্রার এবং একটি সাধারণ রেজিস্ট্রি বইয়ে 2টো স্বাক্ষর। সমীরা খান এবং আদিত্য এখন স্বামী স্ত্রী। খবর টিভি চ্যানেলে ছড়িয়ে পড়ল। এসপি সাহেবা পালন করলেন প্রতিশ্রুতি। আদিত্য হল জীবনসঙ্গী। বিয়ের পর সমীরা 1 বছরের ছুটি নিয়ে নিজেকে সম্পূর্ণভাবে ট্রাস্টের কাজে নিয়োজিত করলেন। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায় 12টি শিক্ষাকেন্দ্র খোলা হল। জাতীয় শিশু কমিশন তাদের সম্মানিত করল। খবরের কাগজে তাদের ভারতের সবচেয়ে সাহসী মহিলা বলা হলো। 1 বছর পর সমীরা প্রশাসনিক সেবায় ফিরলেন। তাকে রাজ্য মহিলা নিরাপত্তা শাখার প্রধান অফিসার করা হলো। তার সঙ্গে ছিল আদিত্য, যে এখন আইনের পড়া শেষ করে প্রশাসনিক সেবার প্রস্তুতি নিচ্ছিল। সে হেসে বলল, এবার আপনার চেয়ারের পাশে আরেকটি চেয়ার থাকবে ম্যাডাম, তাতে আমি বসব। সমীরা মুচকি হাসলেন। যে গ্রাম থেকে এই সব শুরু হয়েছিল সেও এখন বদলে গেছিল। যে চৌমাথায় একসময় তিরস্কার মিলত, সেখানে এখন সমীরা খান এবং আদিত্যর ছবি লাগানো হতো। সম্মানের প্রতীক, সংগ্রামের উদাহরণ। লোকজন এখন তাদের বাচ্চাদের বলতো, বড় হতে হলে আদিত্যর মতো হও, আর মেয়েরা বলতো, আমাদের সমীরা দিদির মতো হতে হবে। এই গল্প সেই সব সীমা অতিক্রম করেছিল যা সমাজ বয়স, পদ এবং সম্পর্কের জন্য তৈরি করেছিল। এটি ছিল একজন মহিলার গল্প, যিনি একাকিত্বর মধ্যে আশার জন্ম দিয়েছিলেন। এটি ছিল একটি ছেলের গল্প, যে তার সংগ্রামকে শক্তিতে রূপান্তরিত করেছিল। আর এটি ছিল সেই প্রেমের গল্প, যা কোনো বয়স, কোনো পরিস্থিতি বা কোনো পদের উপর নির্ভরশীল ছিল না, বরং একে অপরের আত্মার সত্যতায় স্থির হয়েছিল।